অম্বিকা দেবীর পরিবারে দুই ছেলে, আকাশ এবং সুরজ, এবং দুই মেয়ে, ঝুমা ও পলি। বড় ছেলের বিয়ে হয়েছে আজ 3 বছর। বড় বৌদি সরলা আসার পর সংসারের প্রায় সমস্ত দায়িত্ব সে নিয়েছে। বাড়ির সমস্ত কাজকর্ম করা, রান্নাবান্না করা, থালা বাসন মাজা, এই সমস্ত কিছুই সে একা হাতেই করত। শ্বশুরবাড়িতে এমনিতে তার কোনো সমস্যা ছিল না, শুধু একটাই সমস্যা, সেই বাড়িতে যখন যার ইচ্ছে হয় তখন সে নিজের মতো করে রান্না করে খায়। শুনতে অদ্ভুত লাগলেও এটি ছিল তার বাড়ির নিয়ম। কখনো অম্বিকা দেবী নিজে, কখনো তার স্বামী মনোজবাবু, কখনো আকাশ সুরজ, আবার কখনো ঝুমা পলি, যার যখন যেটা ইচ্ছে হয় তখনই তারা রান্নাঘরে গিয়ে সেটা বানিয়ে নিত এবং নিজের মতো করে খেত। যার ফলে অন্য কারোর কোনো সমস্যা হোক বা না হোক, সরলার খুবই সমস্যা হতো। এরকম হওয়ার কারণটা জেনে নেওয়া যাক। একদিন রান্না করে সরলা সব টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এমন সময় খেতে বসে তার বড় ননদ ঝুমা বলে, বৌদি আজকে কি রান্না করেছো গো? তুমি তো রান্নাঘরে গিয়ে দেখলে আমি কি রান্না করেছি। এই দেখো, বেগুন ভর্তা, পটল আলুর তরকারি, চিংড়ি মাছের ঝাল আর মুগের ডাল। এ বাবা, শুধুমাত্র এই কটা তরকারি? আমি তো বেগুন খাই না আর পটলও খাই না, আমার এসব একদম ভালো লাগে না। আজ তুমি অন্য কিছু রান্না করতে পারতে তো বলো। এই রোজ রোজ সবজি খেতে কার ভালো লাগে বলো তো? আচ্ছা, তুমি তো দেখেছো আমি বেগুন পটল এসব ভর্তা করছিলাম। তোমাকে তো একবার জিজ্ঞাসা করলাম যে তুমি এসব খাবে কিনা, তখন তুমি কি বললে? যা হোক হলেই হবে। আর এখন নাক তুলছো? তাহলে তখনই তো বলতে পারতে তুমি কি খাবে। আরে বাবা, আমি ভেবেছি তুমি বেগুন ভাজা করবে আর পটলের অন্য কিছু আইটেম করবে। তুমি যে বেগুনের ভর্তা, পটলের তরকারি করবে তা আমি কি করে জানবো বলো তো? ছাড়ো, ওসব বাদ দাও। আমি এখন একটু ডিমের পোচ আর চিংড়ি মাছ ভর্তা করে আনি। ঝাল ঝাল ভর্তা দিয়ে একটু ভাত খেলে ভালো লাগবে। ওই দিদি, তুই যদি নিজের জন্য এসব করিস তাহলে আমার জন্য একটু টমেটো ভর্তা আর 2 পিস মাছ ভেজে আন। আমিও এসব খাবো না। আরে বাবা, আমি তো যাচ্ছি নিজেরটা করতে, তুই শুধু শুধু বসে বসে অপেক্ষা করবি কেন? চলে আয়, দুজনে মিলে করে নেব। এই বলে দুই বোন রান্নাঘরে চলে যায় এবং যে যার মতো করে খাবার আইটেম তৈরি করে, যার ফলে এক গাদা বাসনপত্র নোংরা হয় এবং সমস্ত বাসনপত্র তারা দুজনে সিঙ্কে রেখে খেতে চলে আসে। খাওয়া হয়ে গেলে সরলা শ্বশুরমশাই চায়ের দাবি করে, যার ফলে শাশুড়ি মা আবার রান্নাঘরে গিয়ে চা তৈরি করেন। সবার খাওয়া দাওয়া হয়ে গেলে যখন ঝুমা রান্নাঘরে আসে তখন বাসনপত্রের পাহাড় দেখতে পায়, যা দেখে সে বলে, উফ বাবা, এরা আবার এত বাসনপত্র নোংরা করে দিল। আমি তো এই সবেমাত্র সবকিছু পরিষ্কার করে দিয়ে গিয়েছিলাম। সবার খাওয়া হয়ে গেছে, আমি যে একটু শান্তিতে খাবো তারও উপায় নেই। আগে আমি বাসনগুলো পরিষ্কার করি, তারপরে না হয় খেতে বসবো, না হলে কাজ মাথায় রেখে আমি ভালো করে খেতেই পারবো না। এভাবেই সরলা রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসনপত্র ধোয়া শুরু করে। প্রায় 45 মিনিট ধরে সবকিছু পরিষ্কার করার পর সে নিজে খেতে বসে। খাওয়া দাওয়া করে নিজে থালা বাসনগুলো ধুয়ে সরলা একটু ঘুমাতে যায়। তারই মাঝে তার দুই ননদ রান্নাঘরে আসে। এই দিদি, আমি চিজ স্যান্ডউইচ বানাচ্ছি, তুই আমাকে একটু হেল্প কর না রে। ওখান থেকে আমাকে 2টো বাটি দে আর সসপ্যানটা দে, আমি একটু কফি করে নেব। ঠিক আছে রে, তুই স্যান্ডউইচ কর, আমি কিন্তু একটু নুডলস বানাবো। আজকে না একটা নতুন রেসিপি দেখেছি, দার্জিলিং হাক্কা নুডল। এটা খেতে যা দারুণ হবে না, তোকে কি বলবো। এভাবেই দুই বোন আবার রান্নাঘরে রান্না বান্না শুরু করে, যার ফলে আধ ঘন্টার মধ্যেই আবার সিঙ্কে এক গাদা থালা বাসন জমে যায়। ঘুম থেকে উঠে সরলা রান্নাঘরে যায় এবং আলিশি ভাঙতে ভাঙতে চায়ের বন্দোবস্ত করা শুরু করে। ঠিক এমন সময় তার চোখ যায় সিঙ্কের উপর। উফ বাবা, এরা কি আমাকে একটুকু শান্তিতে থাকতে দেবে না? এই তো একটু আগে এত থালা বাসন পরিষ্কার করে গেলাম, আবার এতগুলো নোংরা করে ফেললো। এদের প্রাণে কি একটুকু মায়া দয়া নেই? আচ্ছা, কটা জিনিসপত্র তৈরি করতে এদের এত কিছু নোংরা কিসের জন্য হয়? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, কটা জিনিসপত্র তৈরি করতে এদের এত কিছু নোংরা কি করে হয়? আমার তো আর কিছু ভালো লাগছে না, আমি আজকে এর একটা বিহিত করে ছাড়বো। এই বলে সরলা তার শাশুড়ির কাছে যায় আর বলে, আচ্ছা মা, রোজ রোজ এত কিছু কেন খেতে হবে বলুন তো? বাড়িতে তো আমি সবার জন্য খাবার তৈরি করছি, তাহলে আপনাদের সেই খাবার খেতে সমস্যাটা কোথায়? আরে বৌমা, তুমি আমাকে কেন বলছো? আমি তো কখনোই এক্সট্রা করে কিছু রান্না করে খাই না। তুমি যখন যেটা দিচ্ছ আমি তো সেটাই খাচ্ছি।
মা, আমি আপনার কথা বলছি না। মানছি আপনি এক্সট্রা করে কিছু রান্না করেন না আর খান না, কিন্তু মাঝে মধ্যেই তো আপনি বাবাকে কিছু না কিছু করে দিচ্ছেন। তাছাড়া আপনার 4 ছেলে মেয়ে সব সময় রান্নাঘরে থাকে, কারণ কখনো না কখনো কিছু না কিছু আলাদা আলাদা খাবার চাই। আর সব থেকে বেশি নোংরা করে তো ঝুমা আর পলি। ওরা দুজনেই তো সারাদিন ইউটিউবে কি সব দেখতে থাকে, তারপর সেগুলোকে এক্সপেরিমেন্ট করতে যায় আর রান্নাঘরগুলোকে নোংরা করে আসে। আহা বৌমা, এতে ক্ষতি কি বলতো? ওরা তো এখন রান্না শিখছে, একটু আধটু বাসন তো নোংরা করবেই বলো। কদিন পরে ওদের বিয়ে হবে, তখন রান্না জানা থাকলে ওদেরই তো কাজে লাগবে। প্রথম প্রথম মেয়েরা রান্না শিখলে ওরকম একটু আধটু করে, তুমি একটু ম্যানেজ করে নাও মা। অম্বিকা দেবী এভাবেই সরলাকে বুঝিয়ে বলেন। শাশুড়ির মুখের উপরে সে আর কোনো আপত্তি করতে পারে না এবং নিজের রুমে চলে আসে। উল্টে আমাকেই বুঝিয়ে দিল এত থালা বাসন ধুতে আমার যে কত কষ্ট হয় সেটা তো কেউ বুঝছে না। যে যার মতো করে চলছে, আমার কথা বোঝার এখানে কেউ নেই। যে যার মনের মতো করে চলছে আর আমার কথা বোঝার এখানে কেউ নেই। কিন্তু এভাবে আর কতদিন চলবে? এরকম চলতে থাকলে তো আমি নিজেই অসুস্থ হয়ে যাব। এসব ভাবনা চিন্তা করে সরলা মনে মনে ঠিক করে যে সে বাড়িতে একটি কাজের লোক রাখবে। এরপর তার বাড়িতে মিনু নামে একটি মেয়ে কাজ করতে আসে। দেখ মিনু, আর অন্য কোনো কাজের ঝামেলা নেই, তোকে শুধু ভালোভাবে বাসনটা ধুতে হবে আর কাপড়টা কাচতে হবে। আমি আগে থেকে তোকে একটা কথা পরিষ্কার ভাবে বলে রাখতে চাইছি, আমাদের বাড়িতে থালা বাসন একটু বেশি পরিমাণে নোংরা হয়, তাই তোকে 2-3 বার করে পরিষ্কার করতে হবে, বুঝলি? দিদি, থালা বাসন তো আমি পরিষ্কার করে নেব, কিন্তু তুমি এভাবে আগে থেকে কেন বলে দিচ্ছ বলো তো? মানে আমি তো বাড়িতে থালা বাসন ধোয়া কাপড় কাচার জন্য এসেছি, এভাবে শোনানোর কি আছে গো? আরে বাবা, শোনাচ্ছি কি আর সাধে? কাজ শুরু হওয়ার আগে একটু ওয়ার্নিং দিয়ে রাখছি, পরে না সমস্যা হয়। না না ঠিক আছে, তুই কাল থেকে তাহলে কাজে চলে আয়। আর শোন, একটু সকাল সকাল আসবি কিন্তু। পরের দিন থেকে মিনু সরলার বাড়িতে থালা বাসন ধোয়া কাপড় কাচার জন্য যাওয়া শুরু করে। প্রথম দিন সারা রাত খুবই আরাম হয়, কারণ সরলাকে আজ থালা বাসন ধুতে হয়নি। এভাবে পরপর 3 দিন কাটে। একদিন ঝুমা তার বয়ফ্রেন্ডের বার্থডেতে সারপ্রাইজ দেবে বলে কেক তৈরির রেসিপি দেখে। দেখ পলি, কালকে মোহনের জন্মদিন, আমি ভাবছি ওর জন্য একটু স্ট্রবেরি কেক বানাবো। এখানে বেশ ভালো ভালো রেসিপি দেওয়া আছে, দেখ এর মধ্যে যে কোনো একটা করব, তুই আমাকে একটু হেল্প করতে পারবি? অফকোর্স দিদি, তুমি জিজুর জন্য কেক বানাবে আর আমি তোমাকে হেল্প করব না? এটা কি হতে পারে? চলো, আজকে যখন দুপুরে সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা দুজনে মিলে কেক তৈরি করব। সেদিন সবাই ঘুমিয়ে পড়ার পর ঝুমা এবং পলি দুজনেই রান্নাঘরে যায় এবং কেক তৈরি করা শুরু করে। প্রথম 3 বার তাদের কেক পুড়ে যায়। চেষ্টা করার পর তারা ঠিকঠাক ভাবে কেক তৈরি করতে পারে, এমনিতে কোনো সমস্যা হয় না। কিন্তু এর ফলে অনেক বাসনপত্র হয়। কিছুক্ষণ পর সরলা রান্নাঘরে এসে রান্নাঘরের অবস্থা দেখে মাথা ধরে বসে পড়ে। সে কাজের মেয়ে মিনুকে ফোন করে আর থালা বাসন ধোয়ার জন্য ডাকে। দিদি, আমি আর তোমাদের বাড়িতে কাজের জন্য যেতে পারবো না কো। আমি আজ বুঝতে পারছি তুমি কেন সেদিন আমাকে ওভাবে বলেছিলে যে আমাদের বাড়িতে কয়েকবার থালা বাসন ধুতে হবে। আরে বাবা, আমি এত বাড়িতে কাজ করেছি, কিন্তু এরকম রেকর্ড কোথাও নেই। তোমাদের বাড়িতে কাজ করে মনে হয় যেন কোনো ধাবাতে বা হোটেলে কাজ করি। একসময় এমন পাহাড়ের মতন থালা বাসন থাকে যে দেখে আমারই ভয় লাগে। মিনু, তুই কেন শুধু শুধু এরকম করছিস বলতো? শুধু শুধু কয়েকটা থালা বাসনের জন্য এত ভালো একটা কাজ ছেড়ে দিবি? আচ্ছা ঠিক আছে, আমি তোর মাইনে আর একটু বাড়িয়ে দেব, কিন্তু তুই এরকম বলিস না প্লিজ। চলে আয়, আজকে আমাকে একটু হেল্প কর। বাবা গো, এটা ভালো কাজ। আমি একটা ভালো কাজ পেয়ে গেছি বুঝলে। 2টো মানুষ ফ্ল্যাটে থাকে, অল্প কাজ আর টাকা অনেক বেশি। তাছাড়া শুধু টাকার জন্য তো কাজ করা নয়, মানুষের শরীরটাও তো দেখতে হবে। আমার দ্বারাই হবে না গো দিদি, আমাকে ক্ষমা করো। কাজের মেয়ে কাজ করতে আসার জন্য নিষেধ করে দেয় এবং সরলার কান্না পেয়ে যায়। সে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। বাধ্য হয়ে তাকে সমস্ত থালা বাসন ধুতে হয়। এভাবে আরো কিছুদিন কেটে যায় এবং তার ছোট দেওয়া সুরজের বিয়ে হয়। ছোট যা মালতী শ্বশুরবাড়িতে বউ হয়ে আসে। যাক, এতদিন পর আমার পরিবারের 2টো লক্ষ্মী আমার কাছে এসে গেছে। এবার আমি নিশ্চিন্ত, আমাকে আর কিছু করতে হবে না। বৌমা, কাল সকালবেলা তুমি তোমার প্রথম রান্নার অনুষ্ঠানে রান্নাগুলো করে নিও। আর কি কি রান্না করবে সেটা বড় বৌমাকে জিজ্ঞাসা করে নেবে, কেমন? ও তোমাকে সবকিছু বুঝিয়ে বলে দেবে। ঠিক আছে মা, আমি সব ম্যানেজ করে নেব, আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না।
পরের দিন সকালবেলা মালতী রান্না বান্না করে এবং সবাইকে খেতে দেয়। মালতীর হাতের রান্না খেয়ে বাড়ির প্রত্যেকে খুব সুনাম করে। খাওয়া হয়ে গেলে দুই যা মিলে খেতে বসে। আচ্ছা দিদি, তুমি এরকম একটা প্লেটে সবকিছু নিয়ে খাচ্ছ কেন? অন্তত পায়েসটা একটা বাটিতে খেয়ে নাও। সব খাবার মিশিয়ে তো খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। না না মালতী, আমার এটাই ঠিক আছে। বেশি বাসনপত্র নোংরা করলে বেশি ধুতে হয়, তার থেকে এই অনেক ভালো। আরে দিদি, দুটো না হয় বাটি বেশি হবে, তাতে ক্ষতি কি? এত থালা বাসন যখন মাজা হবে তখন তো ওগুলো হয়ে যাবে। মালতী, তোমার এখন মনে হয় দুটো মাত্র বাটি নোংরা হবে, কিন্তু দুদিন যাওয়ার পর তুমি আর এই কথা বলতে পারবে না। তখন তুমি প্রত্যেকটা নোংরা বাটির হিসাব রাখবে, বুঝলে? দিদি, তুমি এভাবে বলছো কেন? হিসাব রাখবো? কিসের হিসাব রাখবো আমি? আরে সবে তো তুমি এই বাড়িতে এসেছো, আর কটা দিন যাক তুমি সবকিছু পরিষ্কার ভাবে বুঝতে পারবে। এখানে না এরা প্রচুর পরিমাণে থালা বাসন নোংরা করে। এইসব নোংরা পরিষ্কার করতে করতে না আমার হাতের চামড়া উঠে যাচ্ছে। দিদি, আমি বুঝতে পারছি তোমার সমস্যা হচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, এখন আমি এসে গেছি তো, আমরা দুজনে মিলেমিশে কাজ ভাগ করে নেব। খাওয়া দাওয়া শেষ করে দুই যা মিলে থালা বাসন পরিষ্কার করে নেয়। বিকেলে তারা ঘুম থেকে উঠে রান্না বান্নার জন্য সেই রান্নাঘরে প্রবেশ করে। অমনি দেখে রান্নাঘরে থালা বাসনের পাহাড় জমে আছে। এসব দেখে মালতী সরলাকে বলে, দিদি, তুমি রান্নাঘরে কি করে গিয়েছিলে গো? মানে কিছু রান্না করেছিলে? আমি তো ঘুমাতে যাওয়ার আগে দেখলাম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন, হঠাৎ এভাবে থালা বাসন নোংরা হয়ে গেছে, তাই জিজ্ঞাসা করছি। এবার বুঝতে পারছো তো সমস্যাটা কোথায়? এখানে যদি তুমি 2 ঘন্টা রান্নাঘর ছেড়ে দাও, তারপরে সে দেখবে এই কাণ্ড ঘটেছে। আচ্ছা, আমি বুঝতে পারলাম, তাহলে চলো এর একটা সমাধান বের করা যাক। এই বলে মালতী তার শাশুড়ির কাছে যায় এবং কাজ ভাগ করে দেওয়ার কথা বলে। মা দেখুন, বাড়িতে এতজন মেম্বার আর আমরা দুজন মাত্র কাজের, তাই আমাদের কাজ করতে অনেক সমস্যা হচ্ছে। আমি চাই দিদিরাও আমাদের সঙ্গে একটু করে হেল্প করুক। আমি আর দিদি বাদবাকি সব কাজ করে নেব, শুধু থালা বাসন মাজাটা যেন ওরা দুজন করে। দেখুন, ওরা তো 2 দিন পর শ্বশুর বাড়ি যাবে, তখন কাজ প্র্যাকটিস না থাকলে ওদের সমস্যা হবে। মালতী এভাবে বললে বাদবাকি সবাই তাকে সাপোর্ট করে এবং বাধ্য হয়ে পলি ও ঝুমার উপরে বাড়ির থালা বাসন ধোয়ার দায়িত্ব এসে পড়ে। 2 দিন যাওয়ার পর পলি এবং ঝুমা বুঝতে পারে তারা কত বড় ভুল করেছিল। তাই তারা নিজেদের ভুল শোধরায় এবং এক্সট্রা করে কোনো রকমের খাবার তৈরি করে না। শুধু তারা নিজেরাই নয়, বাদবাকি অন্য কাউকেও এক্সট্রা খাবার তৈরি করার পারমিশন তারা দেয় না, যার ফলে থালা বাসন অনেক নোংরা কম হয় এবং এভাবেই সবাই এই সমস্যা থেকে মুক্তি পায়। মনোহরপুর গ্রামে কল্পনা তার স্বামী সমর, 8 বছরের ছেলে রবি এবং শাশুড়ি মোহিনী দেবীর সঙ্গে বসবাস করত। সমর পেশায় একজন রাজমিস্ত্রি ছিল। কোনো রকম কষ্টে সৃষ্টে তাদের সংসার চলত। সে সারাদিন রাজমিস্ত্রির কাজ করে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসতো। এমনই একদিন সমর বাড়ি এলে রবি তার কাছে ছুটে যায় এবং বলে, বাবা, তুমি এসে গিয়েছো, আমার আজকের পয়সাটা দাও। ব্যাস, শুরু হয়ে গেল। বাবা বাড়ি আসতে না আসতেই আবদার শুরু করলো। আগে ওকে একটু জিরোতে দে, জল দে, তারপর তো টাকা পয়সা চাইবি। ও মা, তুমি এইভাবে বলছো কেন? ও তো ছোট বাচ্চা, ও কি করে বুঝবে? হ্যাঁ, ছোট বাচ্চা না ঘোড়ার ডিম। বাবা ঘরে ঢুকতে না ঢুকতেই আগে টাকা পয়সা চেয়ে নেয়। সেদিকে টনটনে জ্ঞান আছে, আবার ও নাকি বাচ্চা। মোহিনী দেবীর মুখে এরকম কথা শুনে কল্পনার খুবই খারাপ লাগে। সে তখন এসে শাশুড়িকে বলে, আচ্ছা মা, ও কি অনেক টাকা নেয়? 1 টাকা 2 টাকা করে তো বাচ্চাটা তার বাবার কাছ থেকে নেয়। আসলে ওর দাদুর দেওয়া ওই বোকা ভাড়ে পয়সা জমায়। হ্যাঁ, তোমার ছেলে ভাঁড়ে ওই টাকা জমিয়ে 5 তলা বিল্ডিং বানাবে, আর ওর দাদু তো চালাকি করে ভাঁড়টা ওকে দিয়েছে। খালি ভাঁড় দিয়ে টাকা ভর্তি ভাঁড় ফেরত নেবে, যেমন ভাবে কালো মেয়েটাকে আমাদেরকে গচিয়ে দিয়েছে। কল্পনার গায়ের রং কালো হওয়ায় মোহিনী দেবী এভাবেই তাকে সবসময় কথা শোনাতো। কল্পনা এই কথার কোনোই উত্তর না দিয়ে মন খারাপ করে ঘরের ভিতরে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কল্পনা সারাদিনই বাড়ির কাজ করত ও ছেলে শাশুড়ির দেখাশোনা করত, আর তার শাশুড়ি সারাদিন বসে বসে তার কাজের খুঁত বের করত। একদিন সকালে ঘুম থেকে উঠে রবি তার মাকে বলে, মা, ও মা, আমাকে আজকে পুরি আলুর দম বানিয়ে দাও না।
অনেক দিন হয়ে গেল তোমার হাতের পুরি আলুর দম খাইনি। হ্যাঁ বাবা, তুই বস, আমি কিছুক্ষণের মধ্যেই পুরি বানিয়ে দিচ্ছি। এরপর কল্পনা পুরীর জন্য আটা মাখতে থাকে। এমন সময় মোহিনী দেবী চিৎকার করে বলেন, বলি আমার জল খাবার তৈরি হলো? সেই কোন সকালে চা খেয়েছি, এখনো জল খাবার দেওয়ার নাম নেই। আমাকে কি শুকিয়ে মারার চেষ্টা করছো নাকি? হ্যাঁ মা, এই যে হয়ে এসেছে, আপনি আর 2 মিনিট বসুন, আমি এক্ষুনি গরম গরম জল খাবার নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর কল্পনা পুরি আলুর দম নিয়ে তার শাশুড়ির কাছে যায় এবং বলে, মা, আজকে রবি খেতে চেয়েছে, তাই রুটির বদলে গরম গরম পুরি আর আলুর দম করেছি, খেয়ে নিন। পুরি আলুর দমের থালা হাতে নিয়ে মোহিনী দেবী মেঝেতে ফেলে দেন এবং রাগে চিৎকার করে ওঠেন, নিয়ে যাও তোমার এই পুরি আলুর দম। বলি, কাকে জিজ্ঞাসা করে তুমি এসব করেছো শুনি? এসব খাবার আমি খাই? তুমি জানো না আমি সকালে সাদা রুটি আর সবজি খাই? যেমন ছেলের জন্য করেছো তাকেই গেলাও। মোহিনী দেবী এভাবেই অশান্তি করতে থাকে। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন সেখানে ছুটে আসে এবং মোহিনী দেবী তাদের কাছে চিৎকার করে করে নিজের বইয়ের দুর্নাম করতে থাকে। আসলে মোহিনী দেবী এমনই ছিলেন। প্রত্যেক দিন তিনি কিছু না কিছু নিয়ে কল্পনার সঙ্গে ঝগড়া চেঁচামেচি শুরু করে দিতেন। সমর তার মায়ের স্বভাব জানতো। সে অনেকবার তাকে বোঝানোর চেষ্টাও করেছিল, কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি। একদিন সমর একটি 3 তলার বাড়িতে গাঁথুনির কাজ করছিল। কাজ করার সময় অসাবধানতাবশত তার পা পিছলে যায় এবং সে 3 তলা থেকে পড়ে যায়। কনস্ট্রাকশন সাইডের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে অনেক রাত হয়ে যায়, তাও স্বামী বাড়ি ফেরে না, যেটা দেখে কল্পনা চিন্তা করতে থাকে এবং মোহিনী দেবীকে বলে, মা, অনেক রাত হয়ে গেল, আপনার ছেলে এখনো বাড়ি ফিরছে না, আমার খুব চিন্তা হচ্ছে। কত চিন্তা হচ্ছে আমি কি আর জানি না? থাক, আর মিথ্যা নাটক করে লাভ নেই। তোমাদের মা ছেলের জন্যই পরিশ্রম করে আমার ছেলেটা শেষ হয়ে গেল। তোমাদের জ্বালায় ও ইচ্ছে করেই বাড়ি ফিরছে না। দেখো কোথাও বসে আছে বন্ধুদের সঙ্গে। না মা, আমার মনটা কেমন হচ্ছে, আমি একটু দেখি। ওই বাড়ির মন্টু কাকাও তো ওর সঙ্গে কাজে যায়, তার কাছে গিয়ে একবার খোঁজ নিয়ে আসি। এই বলে কল্পনা তার 10 বছরের ছেলেকে সঙ্গে করে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং কিছুটা গিয়ে সে একটি বাড়িতে প্রবেশ করে এবং বলে, মন্টু কাকা বাড়িতে আছেন? কে গো? এই যে আমি কল্পনা বলছি, কাকা কাজ থেকে ফিরেছে? তোমার কাকা তো আজ কাজে যায়নি, তার আজ 3 দিন খুব জ্বর। কেন, কি হয়েছে? এরপর কল্পনা সমস্ত কথাই খুলে বলে। কল্পনার মুখে এসব কথা শুনে মন্টু কাকা তার ফোন নিয়ে তাদের কাজের একজনকে ফোন করে এবং জানতে পারে যে সমর 3 তলা থেকে পড়ে হাসপাতালে ভর্তি আছে। এ কথা শুনে কল্পনা কান্নাকাটি করতে থাকে এবং হাসপাতালে ছুটে যায়। হাসপাতালের ডাক্তারবাবু কল্পনাকে বলেন, দেখুন কল্পনা দেবী, আপনার স্বামীর প্রাণ বেঁচে গিয়েছে, কিন্তু ওনার বাম পায়ের নার্ভ ড্যামেজ হয়ে গিয়েছে, এই জন্যই ওনার বাম পাশটা প্যারালাইজ হয়ে গিয়েছে। এ কি বলছেন ডাক্তারবাবু? ও কি আর কখনোই হাঁটাচলা করতে পারবে না? দয়া করে আপনারা ওকে ওষুধ দিয়ে ওকে ঠিক করে দিন। আর তাছাড়া এই রোগের কোনো ওষুধ নেই, আপনাকে নিয়মিত ফিজিওথেরাপি করাতে হবে। রেগুলার মাসাজ করলে ওনার নার্ভগুলো আবার নর্মাল হয়ে যাবে। আপনি এখন 2 দিন পরই বাড়ি নিয়ে যেতে পারবেন। এই ঘটনায় কল্পনার মাথায় আকাশ ভেঙে পড়ে। একই তার সংসারে এত অশান্তি এবং কষ্ট, তার উপর নতুন বিপদ এসে জুটল। 2 দিন পর কল্পনা সমরকে নিয়ে বাড়ি ফিরে আসে। ছেলেকে এমন অবস্থায় দেখে মোহিনী দেবী কান্নাকাটি শুরু করে দেন এবং বলেন, হে ঈশ্বর, কোন জন্মের পাপ করেছিলাম যে এরকম একটা মেয়েকে আমার সংসারে বউ করে পাঠালে? এই মেয়ে আমার সংসারের অভিশাপ। এর জন্য আজ আমার ছেলেটা এত বিপদে পড়লো। সবাইকে শেষ করে শান্তি পাবে। এদিকে বাড়িতে টাকা পয়সা নেই, রোজগারেরও কোনো আশা নেই। কল্পনা কি করবে না করবে ভেবে অস্থির হয়ে যাচ্ছিল। তার উপরে শাশুড়ির মুখে এরকম কথা শুনে তার মন আরো খারাপ হয়ে যায়। সে ঘরে বসে বসে কাঁদতে থাকে। এমনই সময় তার ছেলে রবি তার কাছে আসে এবং বলে, মা, মা, তুমি কাঁদছো কেন? তুমি কিছু একটা করো না, যাতে করে আমাদের দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। বাবা, আমি কি করব? আর আমি কি লেখাপড়া জানি যে বাইরে চাকরি বাকরির খোঁজ করলে পাবো? আমি তো সেলাইয়ের কাজও পারি না যে 2টো জামা কাপড় সেলাই করে কিছু টাকা ইনকাম করব। মা, তুমি সেলাই পারো না তো কি হয়েছে? তুমি তো ভালো রান্না করতে পারো। তোমার হাতের পুরি সবজি আমায় খুব ভালো লাগে।
তুমি পুরি সবজি তৈরি করে বিক্রি করো, দেখবে অনেক বিক্রি হবে। কিন্তু আমার কাছে তো পয়সা নেই, এখন পুরি সবজি তৈরি করে বিক্রি করা, এতে তো কিছু টাকা অন্তত হাতে লাগবে। এরপর রবি বাক্সের মধ্য থেকে তার বোকা ভাঁড়টি বের করে আনে এবং কল্পনার হাতে দিয়ে বলে, এই নাও মা, এটা ভেঙে এর মধ্যে যা পয়সা আছে তুমি এ দিয়েই ব্যবসা শুরু করো। ছেলের কথা শুনে কল্পনার চোখে জল চলে আসে। সে বোকা ভাঁড় ভেঙে তা দিয়ে ময়দা, সবজি, আলু ইত্যাদি জিনিসপত্র কিনে আনে এবং পুরি সবজি তৈরি করে বাজারে বিক্রি করতে নিয়ে যায়। কল্পনা বেরিয়ে গেলে মোহিনী দেবী গজগজ করতে থাকেন এবং বলেন, উনি বেরোলেন ব্যবসা করতে। বলি, ব্যবসা কি আর অত সহজ? দেখুক বাইরের পরিস্থিতি। কাঁদতে কাঁদতে যদি না বাড়ি ফিরেছে, তবে আমার নাম মোহিনী নয়। বাজারে কল্পনা চিৎকার করে করে হাঁকতে থাকে, পুরি সবজি, গরম গরম পুরি সবজি, নিয়ে নিন মাত্র 10 টাকায় পুরি সবজি। এভাবে কিছুক্ষণ হাঁকডাক করার পরও কোনো খদ্দেরই আসে না। তখন কল্পনা মনে মনে বলে, না, এখানের লোকজন পুরি সবজি খাচ্ছে না। আমি এক কাজ করি, ওই স্টেশনের দিকে যাই, দেখি যদি ওখানে গিয়ে পুরি সবজি কেনে কেউ। এরপর কল্পনা স্টেশনে তার ঠেলা গাড়ি নিয়ে যায় এবং সেখানে গিয়ে হাঁকতে থাকে। কিছুক্ষণ পর দুজন তার ঠেলা গাড়ির সামনে এসে বলে, দিদি, আমাদেরও 2 প্লেট পুরি সবজি দিন তো। হ্যাঁ দাদা, এক্ষুনি দিচ্ছি, এই নিন গরম গরম পুরি সবজি। কল্পনার হাতে সুস্বাদু পুরি সবজি খেয়ে ক্রেতারা খুবই খুশি হয়ে যায় এবং বলে, আরে বাহ, এত দারুণ সুস্বাদু হয়েছে, একেবারে ঘরের খাবারের মতো। ক্রেতাদের মুখের প্রশংসা শুনে আশপাশের লোকজনও সেখানে এসে পুরি সবজি কেনে। প্রথম দিনেই কিছুক্ষণের মধ্যে কল্পনার হাতের তৈরি সমস্ত পুরি সবজি বিক্রি হয়ে যায়। কল্পনা বাড়ি ফেরার সময় সেই টাকায় আরো কিছু ময়দা এবং বাকি অন্যান্য সামগ্রী কিনে বাড়ি ফেরে। বাড়িতে এসে সে সবাইকে খেতে দেয় এবং সমরে ফিজিওথেরাপি করে দেয়। এভাবেই কল্পনা সারাদিন পুরি সবজি বিক্রি করত এবং সন্ধ্যায় ফিরে সমরকে ফিজিওথেরাপি, ব্যায়াম এসব করাতো। ধীরে ধীরে কল্পনার ভালো রোজগার হতে থাকে। এদিকে যোগব্যায়ামের ফলে সমরও একটু একটু করে হাতে পায়ে জোর ফিরে পায়। কল্পনাকে এভাবে দিনরাত পরিশ্রম করতে দেখে এবং সমরের শারীরিক উন্নতি দেখে মোহিনী দেবী নিজের ভুল বুঝতে পারেন। তিনি মনে মনে অনেক অনুশোচনা বোধ করেন, কিন্তু কল্পনার কাছে গিয়ে দাঁড়ানোর মতো সাহস ছিল না। এদিকে কল্পনা তার শাশুড়ির পরিবর্তন লক্ষ্য করে এবং একদিন সে নিজে শাশুড়ির কাছে গিয়ে বলে, আচ্ছা মা, আপনার কি কিছু হয়েছে? আপনি এভাবে চুপচাপ মনমরা করে থাকেন কেন? এখন তো আপনার ছেলে অনেকটাই সুস্থ হয়ে গেছে। কল্পনার মুখে এসব কথা শুনে মোহিনী দেবী কেঁদে ফেলেন এবং হাত জোড় করে কল্পনার কাছে ক্ষমা চান ও বলেন, আমাকে ক্ষমা করে দাও মা। আসলে আমি অনেক দিন থেকেই তোমার কাছে ক্ষমা চাইবো বলে মনে মনে ভাবছিলাম, কিন্তু আমার কাছে যে কোনো ভাষা ছিল না। তুমি আমার বাড়ির লক্ষ্মী, আজ তোমার জন্যই আমার ছেলেটা সুস্থ হয়েছে। আর আমি তোমাকে অনেক কথা শুনিয়েছি, অনেক খারাপ ব্যবহার করেছি, কিভাবেই বা আমি তোমার কাছে দাঁড়াতাম বলো তো? এ কি মা, আপনি এভাবে ক্ষমা চাইবেন না। বড়দের হাত ক্ষমা চাওয়ার জন্য নয়, আশীর্বাদ দেওয়ার জন্য। আপনি আশীর্বাদ করুন যাতে আমি আরো উন্নতি করতে পারি। এভাবেই মোহিনী দেবী কল্পনার কাছে ক্ষমা চায়। কল্পনাও তাকে ক্ষমা করে দেয়। কয়েকদিন পর সমর পুরোপুরি সুস্থ হয়ে যায় এবং তারা দুই স্বামী স্ত্রী মিলে স্টেশনে একটি পুরি সবজির দোকান খোলে। দেখতে দেখতে তাদের পুরি সবজি অনেকটাই বিখ্যাত হয়ে যায়। তাদের পরিবারের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।